নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে বাধা দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন সংসদ কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। প্রফেসর ইউনূসের বিদায় ঘণ্টা, কিন্তু ইউনূসের বিদায়টা সুন্দর হলো না। প্রফেসর ইউনূস আর পারছেন না, তিনি চলে যাচ্ছেন। তিনি ঘোষণা দিয়েছেন, তার দম ফুরিয়ে গেছে, কিন্তু বিদায়টা সুন্দর হলো না। জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দল জাপানের রাজধানী টোকিওতে পৌঁছেছে। সাজিদ আলমের সঙ্গে আলোচনা চলছিল, এমন সময় পরিকল্পিতভাবে হামলা চালিয়ে কয়েকজনকে গুরুতর আহত করা হয়। সাজিদ আলম উনি এবং নাসিরউদ্দিন পাটোয়ারি তারা স্বঘোষিত রাজাকার, তারা পুলিশ হত্যা করেছে, তারা বাঙালিকে গণহত্যা করেছে, তারা জাপানে এসেছে। আমরা জাপান আওয়ামী লীগ তাদেরকে বয়কট করেছি এবং তারা পালিয়ে এখন আছে, তাদেরকে আমরা অবরোধ করেছি। তারা সুযোগ পাচ্ছে না, তারা ব্যাগ দিয়ে এখন যাবে। আমরা জুতা এবং ডিম ঝুঁকো করে রেখেছি, নিক্ষেপ করেছি, আরো করবো। তাদেরকে আমরা জাপানে গোপন সফরে গিয়ে 3 দিন অবরুদ্ধ ও আওয়ামী নেতা কর্মীদের হামলা শিকার এনসিপি নেতা সাজিদ আলম ও নাসিরউদ্দিন পাটোয়ারি। ব্যারিস্টার শিশির মনিরও 1 বছর 4 মাস পরে এসে প্রশ্ন তুলছেন যে এই সরকারের বৈধতা নেই। জামাতের উদ্দেশ্য কিন্তু পরিষ্কার, তারা ইউনূস সরকারকে অবৈধ এবং জালিয়াতির সরকার হিসেবে উল্লেখ করছে। সংবিধানের 153টি অনুচ্ছেদের মধ্যে 57টি অনুচ্ছেদ ইতিমধ্যে অকার্যকর হিসেবে ঘোষণা করে এই যে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের সংবিধানকে সরিয়ে তাদের কথিত জুলাই সনদ প্রতিষ্ঠা করতে। দর্শক, একটি ঘটনা ঘটেছে গতকালকে রংপুরে। সেই ঘটনাটা বাংলাদেশে তেমন যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে তেমনটা বলা যায় না। ঘটনা নিয়ে আলোচনা হয়েছে এবং বিভিন্ন একটু একটু লেখালেখি হয়েছে। বাংলাদেশের গণমাধ্যমেও সেটা ফলাও করে জোর দিয়ে প্রচার করা হয়নি, কিন্তু সেটা আন্তর্জাতিক পরিমণ্ডলে চলে গেল। ঘটনাটা আন্তর্জাতিক পরিমণ্ডলে যখন গেল, তখন আমাদেরও মনে হলো যে ঘটনাটা নিয়ে একটু বোধহয় বিশ্লেষণ করার প্রয়োজন রয়েছে। বাংলাদেশের গণমাধ্যমে প্রায় গুরুত্বহীন খবরটাকে ভারতের কলকাতার জনপ্রিয় দৈনিক এবং কলকাতার 1 নম্বর দৈনিক আনন্দবাজার বেশ গুরুত্ব দিয়ে সেটার খবর করেছে, শিরোনাম করেছে। রংপুরে সরকারি একটি সভাতে, একটা সেমিনারে, একটা প্রেজেন্টেশনে হঠাৎ করে শেখ হাসিনার উদয় হয়েছে, হঠাৎ করে বঙ্গবন্ধুর উদয় হয়েছে। একজন উপদেষ্টা সেখানে উপস্থিত ছিলেন, সেটা নিয়ে মহা কেলেঙ্কারি এবং সেটাকে দুর্ঘটনাবশত ভাবলেও উপদেষ্টা মনে করছেন যে এই ব্যাপারে তদন্ত করা উচিত, যে এখানে আওয়ামী দোসররা সরকারি পর্যায়ে লুকিয়ে থেকে এই ধরনের কর্মকাণ্ড করলো কিনা। ব্যাপারটা অনেকটা হাস্যকর, ব্যাপারটা গুরুত্বহীন, কিন্তু আনন্দবাজার ব্যাপারটাকে গুরুত্বপূর্ণ করে উপস্থাপন করছে। হয়তো শেখ হাসিনার ব্যাপার বলেই, হয়তো বঙ্গবন্ধুর ব্যাপার বলেই আনন্দবাজার ব্যাপারটাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। সুপ্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। ভিডিওর অংশবিশেষ দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কোন বিষয়ের ইঙ্গিত করতে চলেছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, গণমাধ্যম থেকে জানা যাচ্ছে তিনি শেখ হাসিনা বাংলাদেশে অবস্থান করছে এবং সেটি টুঙ্গিপাড়ায় তিনি বাংলাদেশে এখন অবস্থান করছে এবং সেটি টুঙ্গিপাড়ায় তিনি এখন রয়েছে এবং যে কোনো মুহূর্তে রাজপথ দখল করতে পারে। এটি গণমাধ্যমে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে এই ভিডিওটি কতটা সত্য এবং কতটা সঠিক সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে। তাই যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। তাহলে দর্শক, চলুন আর কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ নিউজটি দেখে আসা যাক। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক। কথা আছে, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। অনেকেই ঘরে বসে বসে ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে কমেন্ট করে যে ভাইয়া শুধু বলেন আওয়ামী লীগ ফিরে আসবে, আওয়ামী লীগ ফিরে এসেছে, কই কিছু তো দেখতে পাচ্ছি না। আপনি আওয়ামী লীগের সমর্থন করেন, আপনি আওয়ামী লীগকে ভালোবাসেন, আপনি মুজিবাদর্শ সৈনিক। আপনারা যদি সকালে ঘরে বসে বসে খালি ভিডিও দেখেন তাহলে কি আওয়ামী লীগ ফিরে আসবে? আর আপনারা যে রাজপথে এত মিটিং হচ্ছে, এত মিছিল হচ্ছে আওয়ামী লীগের, সেটা কি লক্ষ্য করেন না? আর ভারত থেকে কি অ্যাক্টিভিটি করছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর জন্য, সেটা কি জানেন না? আর আমরাও যদি এসব বিষয় জানাই, আপনারা বলেন ভাই ভরসা দিয়েন না, হতাশ হয়ে যাচ্ছি, গুজব ছড়ায়েন না, বিভিন্ন ধরনের কথা বলে নিজেও ডিমোটিভেট হন, যারা ভিডিও করে তাদেরকেও ডিমোটিভেট করেন। কিন্তু বাস্তবে আওয়ামী লীগ সেই আগের মতো চিরচেনা রূপে রাজপথে ফিরে আসছে। সারা বাংলাদেশে প্রত্যেকদিন 10টা থেকে 20টা করে প্রোগ্রাম হচ্ছে, 23টা 25টা 30টা 40টা এরকম জেলার মধ্যে অলরেডি আওয়ামী লীগের একটি প্রোগ্রাম হয়ে গিয়েছে। এট এ টাইম দেখবেন একদিন 64টা জেলায় আওয়ামী লীগ প্রোগ্রাম করছে। শেখ হাসিনা আপনাদেরকে বিভিন্ন ভয়েস রেকর্ডিং এর মাধ্যমে, বিভিন্ন কথার মাধ্যমে অনেক হিংস দেয়, কিন্তু আপনারা বুঝতে পারেন না যে শেখ হাসিনা খুব শীঘ্রই ফিরছে। ডিসেম্বরের আগেও ফেরার সম্ভাবনা অনেক আছে। আর না ফিরলেও আপনারা যে হতাশ হয়ে যাবেন তা না, এটা তো আর ফিক্সড করে দেওয়া হয়নি তিনি যে ডিসেম্বরের ভিতরেই ফিরবেন। সকল কিছু যদি ডিসেম্বর আগে প্রসেসিং করতে পারে তাহলে ডিসেম্বরের আগে ফিরবেন, আর তা না হলে আগামী বছর ফিরবেন। সমস্যা কোথায়? কিন্তু আপনারা ঘরে বসে বসে সকলকে ডিমোটিভেট করবেন, আপনারা নিজেরাও আত্মবিশ্বাস হারিয়ে ফেলবেন, যারা ভিডিও করছে, যারা রাজপথে নামছে তাদেরও আত্মবিশ্বাস হারিয়ে ফেলবেন, তাহলে তো আওয়ামী লীগ ফিরবে না। এই ধরনের মুজিবাদর্শ সৈনিকের তো আওয়ামী লীগের দরকার নাই, তাই না? তাই তো আমি যতগুলো কথা বলেছি অনেক ভিডিওতে, হয়তো 2 মাস আগে বলেছি, 2-3 মাস পরে আংশিক 90% হলো হয়েছে। আমি তো আর পীর আউলিয়া দরবেশ না যে আমি যে সকল কথাই বলবো 100% মিলে যাবে। দর্শক, দিন যত যাচ্ছে আওয়ামী লীগের মিছিল বাড়ছে, ঘন ঘন মিছিল।
ঢাকার স্পর্শকাতর জায়গাগুলোতে, মানে শেরাটনের সামনে, সাবেক শেরাটন এবং বর্তমান ইন্টারকন্টিনেন্টাল, একেবারে যমুনার লাগোয়া 10-12 জন পোলাপান গভীর রাতে বা দিনে হঠাৎ করে একটা দৌড় দিয়ে মিছিল করে স্লোগান দিয়ে ছবি তুলে দিল। আশেপাশের লোকজন টেরও পেল না। 15-20 জন মানুষ চারদিকে ঘুরে পেলো, কেউ রমনা পার্কে ঢুকলো, কেউ হয়তো পাশের গলিতে ঢুকলো এবং কাজ সেরে তারা চলে গেল। এরপর এনসিপির অফিসের সামনে, সংসদ ভবনের সামনে, মোহাম্মদপুরে, মানে এত ফ্রিকুয়েন্ট ঘন ঘন বিএনপির মিছিল হচ্ছে, না মানে আওয়ামী লীগের মিছিল হচ্ছে, এবং এটা পুলিশের নাকের ডগায়। পুলিশ যে অ্যাকশনে যাবে, সেই অ্যাকশন যাওয়ার সময়টা তারা পাচ্ছে না, ঝটিক আক্রমণের মানে ভয়। এর কারণ হলো যে পুলিশ নর্মালি তাদের হাতে যে অস্ত্র থাকে, আবার সে অস্ত্র প্রয়োগ করা নিয়ে, তারপর শেষে কমেন্ট নিয়ে অনেক সময় ঝামেলা থাকে। তো দেখা গেল যে সন্ত্রাসী চাঁদাবাজরা এখন এমন অবস্থা হয়ে গেছে যে তারা 999 টেলিফোন করে পুলিশ নিয়ে তারপরে পুলিশের উপর আক্রমণ চালাচ্ছে, চাপাতি দিয়ে, আগ্নেয়াস্ত্র দিয়ে, এবং এটা এখন পুলিশের মধ্যে রীতিমতো আতঙ্ক তৈরি করেছে। এবং একই ঘটনা যদি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং যারা মিছিল করছে তারা এই কাজগুলো করে, এটা পুলিশ কীভাবে সামাল দেবে? এগুলো একটা। 2 নম্বর হলো যে এরা যে আওয়ামী লীগের লোক, এটাও তো নাও হতে পারে। দেখা গেল যে আওয়ামী লীগের নাম ব্যবহার করে, ছাত্রলীগের নাম ব্যবহার করে কোনো গুপ্ত সংগঠন তাদের প্রতিপক্ষকে ভয় দেখানোর জন্য, সরকারকে নাস্তানাবুদ করার জন্য কাজ করা হতে পারে। এর কারণ হলো এখন যে সার্বিক পরিস্থিতি, বাংলাদেশে আওয়ামী লীগের কোনো নেতা নেই, কোনো কর্মী নেই, সব পলাতক। আমি নিজে কয়েকজনের সাথে কথা বলেছি এবং তাদেরকে বলেছি যে তোমরা একটু সাহস কি আছে তোমাদের? তারা অনেকে জিজ্ঞেস করে যে রনি ভাই আমাদের ভবিষ্যৎ কী? আমি বললাম যে তোমাদের ভবিষ্যৎ তোমার কাছে, তোমাকে সাহস আছে যে আমি ছাত্রলীগ করতাম বা আমি আওয়ামী লীগ করতাম? এই কথা বলে একটু 32 নম্বর গিয়ে দাঁড়াতে, রাজপথে কোনো পুলিশ কর্মকর্তার সঙ্গে হ্যান্ডশেক করতে, যে ভাই আমি একসময় আওয়ামী লীগের ওইরকম উপজেলা কমিটির অমুক ছিলাম, এই কথা বলার সাহস আছে? বলে যে না, নেই। তা বললাম যে ধরো আরও যারা সিনিয়র আছেন তাদেরকে বলি যে ধরো বা ধরেন শেখ হাসিনা আপনাকে ডিক্লেয়ার করে দিল যে এখন থেকে বাংলাদেশে অমুকে আমার প্রতিনিধি, মুখপাত্র, অমুকে আমার সাধারণ সম্পাদক, আপনার অবস্থা কী হবে? মানে আতঙ্কে তাদের গলা শুকিয়ে গেল। মানে তারা কিছু মানে নির্বাক, যদি তাদের বক্তব্য দেওয়ার সুযোগ থাকতো তারা বলতো যে গলায় দড়ি দিয়ে মরতাম। আন্তর্জাতিক পরিমণ্ডলে চলে গেল ঘটনাটা। আন্তর্জাতিক পরিমণ্ডলে যখন গেল তখন আমাদেরও মনে হলো যে ঘটনাটা নিয়ে একটু বোধহয় বিশ্লেষণ করার প্রয়োজন রয়েছে। বাংলাদেশের গণমাধ্যমে প্রায় গুরুত্বহীন খবরটাকে ভারতের কলকাতার জনপ্রিয় দৈনিক এবং কলকাতার 1 নম্বর দৈনিক আনন্দবাজার বেশ গুরুত্ব দিয়ে সেটার খবর করেছে, শিরোনাম করেছে। রংপুরে সরকারি একটি সভাতে, একটা সেমিনারে, একটা প্রেজেন্টেশনে হঠাৎ করে শেখ হাসিনার উদয় হয়েছে, হঠাৎ করে বঙ্গবন্ধুর উদয় হয়েছে। একজন উপদেষ্টা সেখানে উপস্থিত ছিলেন, সেটা নিয়ে মহা কেলেঙ্কারি, এবং সেটাকে দুর্ঘটনাবশত ভাবলেও উপদেষ্টা মনে করছেন যে এই ব্যাপারে তদন্ত করা উচিত, যে এখানে আওয়ামী দোসররা সরকারি পর্যায়ে লুকিয়ে থেকে এই ধরনের কর্মকাণ্ড করলো কিনা। ব্যাপারটা অনেকটা হাস্যকর, ব্যাপারটা গুরুত্বহীন, কিন্তু আনন্দবাজার ব্যাপারটাকে গুরুত্বপূর্ণ করে উপস্থাপন করছে। হয়তো শেখ হাসিনার ব্যাপার বলেই, হয়তো বঙ্গবন্ধুর ব্যাপার বলেই আনন্দবাজার ব্যাপারটাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। কি বলছে তারা, কি বলতে চাইছে, আসলে ঘটনাটা কতটুকু, এই খবরের শিরোনাম যেটা করেছে সেটা একটু দেখে নিতে পারেন। তারা বলছে বাংলাদেশের সরকারি সভার মাঝেই ভেসে উঠল মুজিব ও হাসিনার ছবি, বিরক্ত ইউনূসের অন্তর্বর্তী প্রশাসন। সরকারের বিরক্ত হওয়ার কথাই, বিব্রত হওয়ার কথাই সেখানে বলা হচ্ছে। বাংলাদেশের রংপুরে সরকারি সভার মাঝেই বিপত্তি ঘটে। সরকারি পর্যালোচনার সভায় ভার্চুয়াল প্রেজেন্টেশনের সময় ভেসে ওঠে হাসিনা এবং মুজিবের ছবি। ওই সময় উপস্থিত ছিলেন সভায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা। সরকারি সভা চলাকালীন ভেসে উঠল এই শেখ হাসিনা এবং শেখ মুজিবুর রহমানের ছবি। প্রকাশ্যে আসতেই ঘটনাটা শোরগোল পড়ে গিয়েছে বাংলাদেশে, এমনটা বলছে আনন্দবাজার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রাক্তন নেতারা এই ঘটনার নিন্দা জানাতে শুরু করেছেন। বিতর্কের মুখে প্রফেসর ইউনূস সরকারের প্রশাসনও মুখ খুলেছে, এমনটাও আনন্দবাজার বলছে। এই ধরনের ঘটনা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছে অন্তর্বর্তীকালীন সরকার। গতকাল রংপুরে বাংলাদেশের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের এক বিভাগীয় পর্যালোচনা বৈঠক ছিল। ওই বৈঠকে উপস্থিত ছিলেন উপদেষ্টা ফরিদা আক্তার। ওই পর্যালোচনা বৈঠকের ভার্চুয়াল প্রেজেন্টেশন চলাকালীনই এই বিপত্তি ঘটে। বিপত্তিটা কি বাংলাদেশি সংবাদ মাধ্যম বলছে, বাংলাদেশি সংবাদ মাধ্যম এবং প্রথম আলোর উদ্ধৃতি দিয়ে আনন্দ পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমার এখন মনে হচ্ছে এই মুহূর্তে বিএনপি যে মাইন্ড কার্ড চিপায় পড়ে গিয়েছে, অর্থাৎ বিএনপির বর্তমানে ভাদ্র মাস চলে, অর্থাৎ ভাদ্র মাসে বিএনপি পাগল কুকুরের মতো মানে তেড়ে ফুরে যাচ্ছে এদিক সেদিক, কে কি করতেছে, কে কাকে কি বলতেছে। টক শোতে অনেকের মাথা নষ্ট হয়ে গেছে, অনেকে বিভিন্ন ধরনের কথা বলছে, মানে একটা জগা খিচুড়ি অবস্থা। দুদিন আগে সালাউদ্দিন আহমেদ শিবিরকে শুভেচ্ছা জানিয়েছেন, মির্জা আব্বাস বলেছে ছাত্রলীগ ডাকসুতে ভোট দিয়ে শিবিরকে জয়যুক্ত করেছে। আজকে বিএনপির নেত্রী নীলুফার চৌধুরী মনি, অনেক জনপ্রিয় টকশো বিশ্লেষক, রুমিন ফারহানার পর তিনি চমৎকার কথা বলেন, আমি অনেক সময় তার কথাগুলো শুনতাম, যৌক্তিক কথা বলেন, মুক্তিযুদ্ধপন্থী একজন মানুষ। গতকাল তার একটা টকশো দেখছিলাম, বাট তার সেই কথাগুলো শোনার পর মনে হয়েছে তিনি রাজনৈতিকভাবে কতটুকু প্রজ্ঞাবান কিংবা তার রাজনৈতিক মেধার জায়গায় যথেষ্ট ঘাটতি রয়েছে। একথা বলার পর অনেকে আপনারা আমাকে গালমন্দ করবেন যে আপনার বয়সের থেকে অনেক বেশি বয়স, হ্যাঁ মনিয়াপার, এবং মনিয়াপা অনেক ত্যাগী নেত্রী, অনেক কথা বলতে পারেন, আই ডোন্ট কেয়ার। বাট এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে,
অনেক সময় ছোটদের থেকে বড়রা অনেক কিছু শিখতে পারে। মনিয়াপা উনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য ধরে ধরে আমি আপনাদেরকে একটু তার বক্তব্যের উত্তরগুলো আমি দিতে চাই। আমরা এইটুকু বুঝেছিলাম যে আওয়ামী লীগকে আমরা যতটা না চিহ্নিত করতে পেরেছি, আওয়ামী লীগের ঘরের ভিতর লোক ঢুকিয়ে জামাত কিন্তু আওয়ামী লীগ রেখেছে। আমরা কিন্তু আর যাই হোক মুনাফিকি করতে পারি না, আমরা ওটা করি না। আমরা আমাদের পরিচয় চলি, আমরা গুম হয়েছি, খুন হয়েছি, আমাদের নিয়ে সমস্ত জেলখানা ভরে ফেলা হয়েছে শীর্ষ সন্ত্রাসীদেরকে ছেড়ে দিয়ে, তারপরেও কিন্তু আমরা আমাদের নিজের পরিচয়টা গোপন করি নাই, আমরা আমাদের পরিচয় চলছি। আওয়ামী লীগ যে কারণে ভোট দিয়েছে সেটা হলো যে এই দেশটা মৌলবাদকে সারা বিশ্বে পরিচিত করানোর জন্য আওয়ামী লীগ ভোটটা দিয়েছে, আর কিছুই না। আর এই যে ডাকসু নির্বাচন, আমি আবারও বলছি, এটা একটা ক্লাস নির্বাচনের মতো, একটা ক্লাস, একটা হল নির্বাচন, একটা বিশ্ববিদ্যালয় নির্বাচন। এটা ক্লাস ক্যাপ্টেনদের যে কাজগুলো থাকে এদেরও কিন্তু একই কাজ। আমি ছোট করে কথা বলছি না, তারা ক্লাসে পড়ে, তাদের ক্লাস সংক্রান্ত এই ধরনের কাজই। তো সেটার জন্য এটা এমন না যে দেশ দখল হয়ে গেল, দেশের 5 বছরের জন্য ক্ষমতায় আসলো, তা না। তো আওয়ামী লীগ চিন্তা করছে যে এটাকে দিয়ে আমি যদি এখানে যদি গুড় লাগায় যদি আমি একটা মার্ডার করাতে পারি, ক্ষতি তো নাই। এই জন্য আওয়ামী লীগ সারা বিশ্বে এই পরিচয়টা দেওয়ার জন্য যে মৌলবাদের সারা দেশ চেয়ে গেছে, এটার জন্য তারা ডাকসু বলেন, জাকসু বলেন, আরো যেটা, তারা এই কাজ